স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের আয়োজন। আজ জানাবো রাজশাহী বিভাগের জেলাগুলোর খবর, সাথে আছে আমি আব্দুল্লাহ ফারুক। প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে রাজশাহী মহানগরীর একটি মোড়ের নামকরণ করা হয়েছে মরণ রাস্তার মোড়। এলাকাবাসী বলছে, পরিকল্পনায় ত্রুটি থাকায় মোড়টিতে কোনো গোলচত্বর না রেখেই শেষ করা হয় কাজ, যার ফলে যানবাহনের বেপরোয়া চলাচলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সাধারণত সড়কের নাম হয়ে থাকে 4 রাস্তার মোড় কিংবা 6 রাস্তার মোড়, কিন্তু আমি এখন যেখানটিতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটির নাম মরণ রাস্তার মোড়। মরণ রাস্তার মোড় রাখা হয়েছে কারণ হলো এই রাজশাহী নগরীর এই মোড়টিতে 12 রাস্তার মোড় নাম হলেও এখানে বছরে অন্তত 100রও বেশি দুর্ঘটনা ঘটে। মাসে বলা যায় যে 10টির বেশি দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এই সড়কটির উত্তরে নওদাপাড়া বাস টার্মিনাল, দক্ষিণে ভদ্রা, পূর্বে নাটোর রোড এদিক দিয়ে এবং পশ্চিমে বিমান চত্বর। এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং এই যে 4টি রাস্তা রয়েছে, 4টি রাস্তায় কিন্তু 4 লেন করে এখানে মোট 8টি রাস্তা এক জায়গায় এসে মিলিত হয়েছে। নিয়ম অনুযায়ী এই জায়গাতে রোড ডিভাইডারগুলো সঠিকভাবে দেবার কথা, একটি গোল চত্বর থাকবার কথা, এখানে স্পিড ব্রেকার থাকবার কথা, ট্রাফিক পুলিশ থাকবার কথা, জেব্রা ক্রসিং থাকবার কথা, কিন্তু এর কোনোটি পাওয়া যাচ্ছে না। ফলে যে যার মতো এই সড়কটি দিয়ে যাওয়া আসা করেন এবং কখনো কখনো ওভার স্পিডে অনেক গাড়ি, বড় বড় ভারী যানবাহন, বালুবাহী ট্রাক দিনের বেলা এই সড়ক দিয়ে ঢোকে। ফলে যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটে। সিএনজিগুলো ওভার স্পিডে আসে, এখানে স্পিড ব্রেকার নাই, এখানে যে ওরা যে স্লো করবে, স্লো করার কোনো অপশনই নাই এবং ট্রাফিক পুলিশ নাই। যখন এই রাস্তাটা করা হয় সেখানে কোনো ধরনের গোল চত্বর কিন্তু ওই জায়গাটাতে করা হয়নি। তার ফলে শুধু আমাদের বিভাগের একজন শিক্ষক মারা গেছে তা না, আমরা প্রায় শুনি যে ওই জায়গাটাতে কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা ওখানে হয়। রাজশাহী শহরবাসীর দাবি, আমাদের এখানে একটা অবিলম্বে গোল চত্বর হওয়া দরকার, খুবই জরুরি। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে, এখানকার অ্যাক্সিডেন্ট, এত পরিমাণ অ্যাক্সিডেন্ট এখানে হয়। জানুয়ারি মাসে না হলেও 20-25টা অ্যাক্সিডেন্ট হয়েছে। খুব সম্প্রতি মাত্র কদিন আগেও এই সড়কটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তিনিও মারা গেছেন। ফলে এলাকাবাসী এই সড়কটির প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষ মারা যাওয়ার ফলে নাম দিয়েছেন মরণ রাস্তার মোড়। এলাকাবাসী চান এ থেকে পরিত্রাণ এবং দুর্ঘটনা যাতে আর না ঘটে, এজন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি। তাদের দাবি, মাসে দুর্ঘটনা ঘটে অন্তত 10টি, যেখান থেকে বিভিন্ন যানবাহনে মারা যান অন্তত 2 জন করে, তাহলে বছরে মারা যান অন্তত 24 জন। এই শহরের মধ্যে সবচেয়ে হটস্পট হয়ে উঠেছে এই রাস্তাটি এবং এই রাস্তার একটি গোল চত্বর শুধুমাত্র তারা চাইছেন যাতে গাড়িগুলো সুশৃঙ্খলভাবে যেতে পারে। আরেকটি অভিযোগ তারা করেছেন, মেট্রোপলিটন শহরের মধ্যে সব জায়গাতেই ট্রাফিক পুলিশ থাকলেও এই সড়কটিতে নেই। শুধুমাত্র দুর্ঘটনা ঘটার পর একদিনের জন্য বা 2 দিনের জন্য ট্রাফিক পুলিশকে দেখা গেলেও পরবর্তীতে আর তাদেরকে দেখা যায় না। ফলে স্থায়ী সমাধানের জন্য ট্রাফিক পুলিশ তারা চেয়েছেন। আমি আরটিএর সাথে কথা বলেছি, সিটি কর্পোরেশনকেও বলেছি যে এখানে আপনারা এই রাস্তাটা রেনোভেট করেন, এটা এইভাবে চলতে পারে না। মৌখিকভাবে তাদেরকে চিঠি দিয়েছি, ওই ব্যাপারে তাদেরকে যাতে স্ট্রাকচারাল একটা ডিজাইনে বিবেচনা করে তারা উপযুক্ত একটা ব্যবস্থা নেয়। কয়েকদিন আগেও এখান থেকে এলাকাবাসী স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কাছে দিয়েছেন, তারা সিটি কর্পোরেশনের কাছে দিয়েছেন, তারা 1 মাসের আলটিমেটামও দিয়েছেন এবং 1 মাসের মধ্যে এই সড়কের একটা সুষ্ঠু ব্যবস্থা না করলে তারা সড়কটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। ফলে এখন এই সড়কটির কি হবে, আদতে সামনে এই দুর্ঘটনা বন্ধ হবে কিনা সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী এবং তারা চান যাতে আর একটি প্রাণও এই সড়কে না যায়। শুধু যে এখানে গোলচত্বর দাবি করেছেন তা না, এখান দিয়ে ভারী ভারী যে যানবাহন এবং সড়কের সবচেয়ে ভয়াবহ অবস্থা, বালুবাহী ট্রাক দিনের বেলা চলে এবং প্রচুর পরিমাণে সড়কে বালু পড়ে থাকে। এই বালুগুলো সরাতে হবে, এটিও কিন্তু এই এলাকাবাসীর দাবি। ফলে মরণ রাস্তার মোড় থেকে পরিত্রাণ চাইছেন পুরো রাজশাহী নগরীবাসী। এ ছিল আমার কাছে রাজশাহী নগরের 12 রাস্তার মোড় থেকে আবরার শাহির, চ্যানেল 24 রাজশাহী। প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে অবৈধ দখলে আছে নওগাঁর উথরাইল বিলের 800 একর জমি, যেগুলো সিংহভাগই খাস সম্পত্তি আর কিছুটা ব্যক্তি মালিকানায়। প্রতি বছরই মারামারি আর নতুন নতুন মামলা হতো এসব জমি ঘিরে। এবার সেসব জমি উদ্ধারে মাঠে নেমেছে প্রশাসন। ফাঁকা বিলে অস্থায়ী ক্যাম্পে গণশুনানি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জড়ো হয়েছেন হাজারো ভুক্তভোগী মানুষ। নওগাঁ জেলার মান্দা উপজেলার এই বিলে প্রায় 800 একর জমি নিয়ে মারামারি আর মামলা চলছিল অন্তত
2 যুগ ধরে। কোথাও খাস সম্পত্তি দখল, আবার কোথাও ব্যক্তির জমি জবরদখল করে খাচ্ছেন কেউ কেউ। পরিস্থিতি বিবেচনায় উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া। নিজে মাঠে গিয়ে বিরোধ নিষ্পত্তি করে বুঝিয়ে দিচ্ছেন জমি, আর তাতেই প্রশংসায় ভাসছেন তিনি। আমার আব্বা বাঁচা থাকতে এখানে দখল ছিল আমার আব্বার, কিন্তু আমার আব্বা মারা যাওয়ার পরে আমরা ওই সময় বাইরে পড়ালেখা করতাম, এগুলাকে আর খোঁজখবর নেওয়া হয়নি। পরবর্তীতে ওই জমিগুলি অবৈধভাবে দখল করে নিয়ে নিছে। আমরা আসে ওর জমিগুলি আর খুঁজে পাইনি বা চান্স পাইনি বিলের মধ্যে। ওই উপর পাড়ার মানুষ এসে এই পাড়ার মানুষের জমি দখল করে নিয়ে নিয়েছিল। খাস জমি তাই বিলে এরা করে খায় আগে থেকে, ওরা আসে বছর পুরা খরচ করছে, আমরা করে খাও না। এইবারে ওরা এই পাড়ার মানুষ সাইকেল যখন চলে গেছে তখন ওরা পাড়া চলে গেছে। আমার খুব ভালো লাগতেছে, প্রায় 10-12 বছর পর আমার জমি ফেরত পেলাম। এতে টিউনো স্যার এবং এসিলেন স্যারকে অনেক ধন্যবাদ। গণশুনানিতে অংশ নিয়ে জমির পক্ষে বিপক্ষে দালিলিক প্রমাণাদি উপস্থাপন করছেন দাবিকৃত ব্যক্তিরা। সঠিক প্রতীয়মান হলে বুঝিয়ে দেয়া হচ্ছে জমি। এক্ষেত্রে ব্যক্তির জমি কেউ অবৈধ দখল করে থাকলে তাকে তা ছেড়ে দিতে নোটিশ দেয়া হচ্ছে। একই সাথে খাস জমিগুলো সরকারের ঘরে ফিরে আসছে। এমন জমি উদ্ধারের কাজ জেলা জুড়েই চলবে বলে জানায় প্রশাসন। যে সকল ব্যক্তি বৈধ মালিকের জায়গা জোর করে দখল করে ভোগ করছে তাদেরকে আমরা সেই জায়গা থেকে তুলে দেব এবং তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করব। আর যে সকল জায়গা সরকারের কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন ছলচাতুরি করে ভোগ করছে সেগুলোকে আমরা উদ্ধার ও বেদখলমুক্ত করছি আজকে। আর এই সকল মানুষের মধ্যে যারা অসহায় দরিদ্র রয়েছে তারা যদি আমাদের কাছে ধান চাষ কিংবা অন্য কোনো ব্যবহারের জন্য তারা যদি আমাদের কাছে আবেদন করে তাহলে আমরা সেই বিষয়গুলো আবেদনগুলো নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব। নওগাঁ জেলাতে এই যে উদ্যোগটা গ্রহণ করেছে খাস জমি পুনরুদ্ধার এবং সেটি সরকারের দখলে নিয়ে আসা, সেটি চলমান থাকবে এবং এটা ধারাবাহিকভাবে আমাদের যারা কর্মকর্তা কর্মচারী এখানে রাজস্ব প্রশাসনে কাজ করবে তারা এটি ধারাবাহিকতা বজায় রাখবে এবং সরকারের কোষাগারে এই খাস জমি থেকে প্রাপ্ত অর্থ জমা দিবে। গণশুনানি চলাকালে স্থানীয় ভূমি অফিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। ট্রেন চলাচলের জন্য প্রস্তুত দেশের সর্ববৃহৎ যমুনা রেলওয়ে সেতু। এর মধ্যে সফলভাবে শেষ হয়েছে সর্বোচ্চ গতিতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মাসের মাঝামাঝিতে রেল সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলবে বলে জানান প্রকল্প পরিচালক। যমুনার বুকে এখন পুরোটাই দৃশ্যমান হয়েছে দেশের দীর্ঘতম যমুনা রেলওয়ে সেতু। দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু ডাবল ট্র্যাক ডুয়েল গেজের সেতু। মোট 50টি পিলারের ওপর 49টি স্প্যানে নির্মিত হয়েছে এই রেল সেতুটি। ইতোমধ্যে সেতুর পূর্ব পাড় থেকে একটি এবং পশ্চিম পাড় থেকে আরও একটি ট্রেন পাশাপাশি সর্বোচ্চ গতিতে সফলভাবে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। এ সময় বিভিন্ন খুঁটিনাটি পরীক্ষা নিরীক্ষা শেষ করেন প্রকৌশলীরা। আর এই রেল সেতু চালুর মধ্য দিয়ে সিরাজগঞ্জ তথা উত্তরাঞ্চলের রেল যোগাযোগের নবদিগন্তের সূচনা হবে। যাত্রী পারাপারের পাশাপাশি কৃষিজাত পণ্য সহ অন্যান্য পণ্য পরিবহনও সহজ হবে। এটা যদি চালু হয়ে যায় তাহলে আমাদের বহুমুখী সেতুতে যে সময়টা ব্যয় হচ্ছে এটা সময়টা সাশ্রয় হবে এবং খুব দ্রুত আমাদের উত্তরাঞ্চলের সাথে যোগাযোগটা সম্পন্ন হবে। আমাদের অনুভূতি তো অসাধারণ, মানে একদম শুরু থেকে এই প্রজেক্টের সাথে জড়িত আছে, পাইলিং থেকে শুরু করে একদম শুরু থেকে এই পর্যন্ত আমরা যে শেষ করে যেতে পারলাম এটাই মানে বিরাট অনুভূতি। আগে হয়তো আমরা 20-25 মিনিট লাগতো এই ব্রিজটা পার হইতে, এখন আমরা 4 থেকে 5 মিনিটের মধ্যে ব্রিজটা পার হতে পারবো। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে রেল সেতুটি বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানান প্রকল্প পরিচালক। আমরা টেস্টিং শুরু করেছি, যে ডিজাইন স্পিড সেই ডিজাইন স্পিডে টেস্ট করছি, 120 কিলোমিটার পার আওয়ারে টেস্ট করছি। সরকারি রেল পরিদর্শক সিমিলারলি টেস্ট করবেন। ওনার পরবর্তীতে যখন আমরা সরকারি রেল পরিদর্শকের অনুমতি পাবো তার পরবর্তীতে আমরা ফেব্রুয়ারির 2nd উইক থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের যে কোনো সময়ে সরকার সময় দিলে সেই সময় আমরা ট্রেন চলাচল উদ্বোধন করব। রেল সেতুর প্রকল্প ব্যয় প্রায় 16,781 কোটি টাকা। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে জায়গা।
সেতুটি চালু হলে ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মাঘের শীতে উত্তরের জেলা পাবনায় বসেছে ফুল মেলা। ব্যস্ত জীবনের কোলাহল ছেড়ে প্রশান্তির খুঁজে ফুল মেলায় ছুটে যাচ্ছেন ফুলপ্রেমীরা। বেচাকেনা খুশি ক্রেতা বিক্রেতারা। বাগান বিলাস, চায়না, হাজারি গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, পিএনজি, জিপসি, গেজিনিয়া, স্টক, গোলাপ, গাঁদা সহ দেশি বিদেশি ফুলের সমাহার এক জায়গায়। ইট পাথরের শহরে এ যেন এক টুকরো বাগান। এমন চিত্র পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের। পাবনা জেলা নার্সারি মালিক সমিতির আয়োজনে গত 14 জানুয়ারি উদ্বোধন করা হয় এই ফুলমেলা। চলবে আগামী 24 জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত ফুলপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ব্যস্ত জীবনের কোলাহল ছেড়ে একটু প্রশান্তির খোঁজে পরিবার নিয়ে মেলায় এসেছেন ফুলপ্রেমীরা। একটি জায়গা ঘিরে ফুলের মেলা হয়, গাছের মেলা, তখন মানুষের মনটা প্রশস্ত হয়। হয়তো ঘুরে ঘুরে মানুষ গাছপালা কিনতে পারে না, চারা কিনতে পারে, কিন্তু যখন এখানে আসে তখন নানা জাতের ফুল দেখে কেনার আগ্রহ জাগে। মেলা হয়, আমরা আসি, প্রতি বছরে আসি, বাচ্চা কাচ্চা নিয়ে আসি, বাচ্চার জন্য ফুল কেনা হয়। এখানে আসলে আমরা ওই একটা ভালো ফুল গাছ দেখতে পাবো। আমার নাতিপুতিরা এগুলো আসবে, এখানে তারা আনন্দ পাবে। কেউ ঘুরে ঘুরে দেখছেন, কেউ বা ছাদ বাগানের জন্য কিনছেন পছন্দের ফুলের চারা। তবে দামটা একটু বেশি বলে জানান দর্শনার্থীরা। তারপরও এমন মেলার আয়োজনে খুশি তারা। আমি গোলাপ নিছি, এটা একটা নিছি, আরো নেব চয়েস করতে থাকবো। মানুষ ছাদ বাগানের বেশি আকর্ষিত, এর জন্য যার কারণে সবাই চাই যে নিজের একটা বাগান হোক ছাদে আর কি করে, এই জন্যই আসা। খুবই ভালো লাগতেছে এবং আমরা কিছু ফুলের চারা এবং আরও অনেক গাছ আছে যেগুলো আমরা বাসায় নিয়ে লাগাবো, রোপণ করবো। এবং দেশি বিদেশি বিভিন্ন ফুলের চারার সমাহার নিয়ে 20টি স্টল সাজিয়েছেন নার্সারি মালিকরা। তারা জানান ক্রেতাদের সমাগম আর বেচাকেনাও ভালো। মেলার ধারাবাহিকতা চান তারা। এবার আইটেম আমার প্রায় 20 রকমের আইটেম আছে, বুঝেছেন। গেন্দা, গোলাপ, হাজারি গোলাপ, সব রকমের, দ্যানথাজ, তারপর বলকামিনী, এইসব বহু রকমের আছে। আমাদের স্টলে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে, যেমন বনসাই, বটগাছের বনসাই, ব্যাম্বু আছে, চায়না, আর খাঁটি ফুলের চাকের মধু আছে। আমরা চাই এরকম মেলা প্রতি বছরেই হোক, যাতে আমরাও তাদের কাছে ভালো ভালো গাছ উপহার দিতে পারি, এবং বেচাকেনাও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ফুল মেলার মাধ্যমে জেলার ফুলের বাজার সম্প্রসারণ হচ্ছে বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। ফুলের যে বাজার এই জেলায় সম্প্রসারণ হয়ে যাবে এবং আগামীতে আমাদের যে ফুলপ্রেমী যারা ফুলকে ভালোবাসে তারা তাদের কাঙ্ক্ষিত ফুলগুলো মেলা থেকে সহজে পায়। আরও অধিক জনগণ আসবে, অংশগ্রহণ করবে এবং আমাদের ফুলের যে চাষাবাদ এবং ফুলের যে গ্রহণযোগ্যতা প্রসার করবে। এবছর জেলায় ফুল চাষ হচ্ছে 80 বিঘা জমিতে, আর ছোট বড় মিলিয়ে নার্সারি রয়েছে 64টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মাশরুম চাষ করে সফলতা পেয়েছেন নাটোরের আজিম হোসেন। প্রথমে শখের বশে শুরু করলেও এখন চাষ করছেন বাণিজ্যিকভাবে। এতে বেশ লাভবান হয়েছেন তিনি। ইউটিউবে মাশরুম চাষ দেখে আগ্রহ হয়। এরপর ঢাকার মাশরুম ইনস্টিটিউট থেকে কয়েকদিনের প্রশিক্ষণ নিয়ে বাড়িতে ছোট ঘরে 100 স্পন প্যাকেট তৈরি করে বাণিজ্যিকভাবে শুরু করেন মাশরুম চাষ। এতে 3 মাসে লাভ হয় তার 20,000 টাকা। এরপর আরও বড় আকারে শুরু করেন মাশরুম চাষ। বলছি নাটোরের গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈরো গ্রামের আজিম হোসেনের গল্প। সঠিক পদ্ধতিতে কাঠের গুঁড়া ও খড়ের মধ্যে বীজ ও পানি দিয়ে নিজেই তৈরি করেছেন মাশরুম চাষের স্পন প্যাকেট। এখন তার ঘরে 500 মাশরুমের স্পন রয়েছে। আজ মাঠে আমরা সার কীটনাশক ছাড়া কোনো ফসলই পাই না, আর এটা আমরা সার কীটনাশক ছাড়া ফসল পাচ্ছি, নিরাপদ সবজি 100%। এই জন্য এটার প্রতি আমি খুব আগ্রহ হয়ে আমি এটা করতেছি। আল্লাহর রহমতে খুব সাড়া পাচ্ছি, বেচাকেনাও ভালো হচ্ছে। বিভিন্ন চপের দোকানেরা নিয়ে যাচ্ছে, অনেকেই আমার কাছ থেকে স্পন নিয়ে যাচ্ছে, এবং আমি কাঠের খড় দিয়ে তৈরি করতেছি এবং আমার কাছে শেখার জন্য অনেকে আসতেছে। খরচ খুবই কম, কাঠের গুঁড়া আর গমের ভুসি। এখন বিভিন্ন এলাকা ভেদে কাঠের গুঁড়ার দাম হয় 300 টাকা বস্তা আমরা যেরকম কিনি, আর ভুসি আমরা 50 টাকা কেজি কিনি। 50-60 টাকা যখন যে দাম হয়, তাতে আপনার 60 কেজি হচ্ছে এই 16 কেজি
কাঠের গুঁড়া এবং 8 কেজির সাথে গমের ভুসি দিলে পরে আমরা 100টা এরকম স্পন করতে পারবো। মাশরুম ছাড়াও কেঁচো দিয়ে কম্পোস্ট সার তৈরি করছেন তিনি। ভার্মি কম্পোস্টে শুধু গোবরই ব্যবহার হয়, গোবর ব্যবহার করার পরে ওই ওপর অংশে কেঁচো ছেড়ে দেওয়া হয়। কেঁচো ছেড়ে দেওয়া হলে পরে ওই কেঁচোটা খেয়ে খেয়ে যে পায়খানাটা করে ওটা হচ্ছে ভার্মি প্রস্তুত করা হয়। ওটা রোদে আপাতত মোটামুটি 4-5 ঘন্টা শুকাতে হয়। 4 ঘন্টা শুকানোর পরে নেটিং করা হয়, নেটিং করার পরে তারপরে বচ্চাজাত করা হয়। আজিমের সাফল্য দেখে অনেকেই আগ্রহ হচ্ছেন এই রকম মাশরুম ও কম্পোস্ট সার উৎপাদন কার্যক্রমে উদ্বুদ্ধ হতে। অনেক বেকার যুবক স্বপ্ন দেখছেন এমনি করে ভাগ্য পরিবর্তনের। আজিম ভাইয়ের সাথে কথা বললাম, ভাইগুলো দেখে আমি আগ্রহ, আমি পরবর্তী খামার করার প্রতি আগ্রহ আছে, আমি খামারটা দেব। এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক আগ্রহী মানুষ এসে দেখতেছে, সবাই চাষ করতে আগ্রহী। এখানে আমিও চাষ করতে চাই। উপজেলা সহকারী কৃষি অফিসার জানান, এমন উদ্যোগ ছড়িয়ে পড়লে বেকারত্ব ঘুচবে। কৃষি বিভাগ সবসময় এমন উদ্যোগী কৃষকদের পাশে রয়েছে বলে জানান তিনি। দারিদ্র হ্রাসকরণ ও পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা কৃষক উদ্যোক্তা উন্নয়ন এর মাধ্যমে আমরা 10 দিনের সাভারে কৃষক প্রশিক্ষণ কৃষি অফিস থেকে পাঠাই। এই উৎপাদনের আমরা সার্বিক সহযোগিতা করে থাকি এবং আশেপাশে আমরা প্রশিক্ষণের মাধ্যমে কৃষি অফিস থেকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষকদের সার্বিক পরামর্শ এবং সহযোগিতা করে যাচ্ছি। আজিম হোসেন তার উৎপাদিত মাশরুম প্রতি কেজি 300 টাকা দরে আর কম্পোস্ট সার প্রতি কেজি 16 টাকা দরে বিক্রি করছেন। এতে তার মাসিক আয় অন্তত 50,000 টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জয়পুরহাটে সুবিধাবঞ্চিত অসহায় ও ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন প্রতিবন্ধী তরুণ জাকারিয়া মণ্ডল শিমুল। রেল স্টেশন এলাকায় প্রতি শুক্রবার এই ভোজের আয়োজন করেন তিনি। তার এমন উদ্যোগে পাশে দাঁড়িয়েছে কিছু স্বেচ্ছাসেবী শিক্ষার্থী। বিকল 2 পা, হুইল চেয়ারে বসেই খাবার বিতরণের কার্যক্রম তদারকি করেন জাকারিয়া মণ্ডল শিমুল। বিশাল হাঁড়ি ভর্তি খাবারগুলো প্যাকেট শেষে পৌঁছে যাবে দুস্থ, অসহায় এবং ছিন্নমূল মানুষদের হাতে। নিজের জীবনকে উপলব্ধি করে অসহায় ও অবহেলিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শিমুল। গড়ে তুলেছেন সেবাদানকারী সংগঠন প্রয়োজন ফাউন্ডেশন। আমি যে কষ্ট উপলব্ধি করছি বা কষ্ট পাইছি, এটা আমার থেকে ভালো আর কেউ জানবে না। সেই অসহায়ত্ব জায়গা থেকে আমার মধ্যে চিন্তা আসলো অসহায় মানুষের জন্য কিছু করার। আমি আমার ছোট্ট পরিচয় থেকে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার দেওয়া, সেলাই মেশিন দেওয়া, পাপড়ের দোকান করে দেওয়া, এরকম আমি বিভিন্ন উপকরণ দিয়ে আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করি। পাশাপাশি আমি অসহায় মানুষদের খাবারের আয়োজন করি। প্রায় 2.5 বছর ধরে জয়পুরহাট রেল স্টেশন এলাকায় প্রতি শুক্রবার অসহায় মানুষের হাতে খাবার তুলে দেয় সংগঠনটি। আশপাশ থেকে তো বটেই, দূর দূরান্ত থেকেও একবেলা ভালো খাবারের সন্ধানে আসে অনেক ছিন্নমূল এবং হতদরিদ্র মানুষ। আমি গ্যাস চকলেট বিক্রি করি। আমরা সবাই গরিব মানুষ, আমরা ভালো মন্দ খাবার জোগাড় করতে পারি না। প্রতি সপ্তাহে শিমুল ভাই একটি করে প্যাকেট ভালো মন্দ খাবার দেয়, এগুলা নিয়ে যায় আমাদের পরিবারকে নিয়ে আমরা খাই। আমি ভিক্ষা করে খাই। আমি এখানে খাবার নেওয়ার জন্য এখানে প্রতি সপ্তাহে যেটা ভিক্ষা করে আসে এখানে খাওয়ার জন্য, প্রতি সপ্তাহে শুক্রবার করে খাওয়ার জন্য আসি, খাবার নিয়ে যা খাই। আমি বাল বাচ্চাকে আমি খিলাতে পারি না ভালো মন্দ, প্রতি সপ্তাহ শুক্রবার করে আমার বাল বাচ্চার জন্য খাদ্য খাওয়া দেয়। শিমুলের এমন কাজে খুশি তার স্বজনরাও। আমার বাবা মানুষকে হুইল চেয়ার দেয়, খাবার দেয়, কম্বল দেয়, তাই জন্য আমার খুব ভালো লাগে। আমার ছেলে জন্ম থেকে প্রতিবন্ধী, কিন্তু আমি মন খারাপ ছিল তখন, এখন আর মন খারাপ নাই, কারণ ও নিজের কর্মদক্ষতা দিয়ে ও অনেক মানুষকে সাহায্য করে। শারীরিকভাবে অক্ষম শিমুলের কাজ দেখে পাশে দাঁড়িয়েছেন আরও কিছু তরুণ শিক্ষার্থী। যেহেতু তিনি একাই কাজ করতে পারবে না, এজন্য আমরা টিম মেম্বার সহ আমরা কয়েকজনের সাথে আছি। আমরা আরও যারা সুস্থ মানুষ আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন আমাদের সাথে এগিয়ে আসে এবং যোগ দেয়। প্রায় দীর্ঘ 2.5 বছর থেকে প্রত্যেক শুক্রবারে প্রায় 100 জন মানুষের আয়োজন করে। সেই 100 জন মানুষের রান্না আমি করে দেই, খাওয়াই সে নিজে নিয়ে যায়। আমার খুব ভালো লাগে। প্রথম দিকে নিজ উদ্যোগে কাজ শুরু করলেও এখন অনেকেই শিমুলের পাশে দাঁড়িয়েছেন।
শিমুলের এমন উদ্যোগ এখন জয়পুরহাটের একটি দৃষ্টান্ত। সে নিজেই একজন হ্যান্ডিক্যাপ, তো সেইখানে সে যে কাজগুলো করছে এটা আসলে একটা দৃষ্টান্ত, এবং আমরা তাকে মানে অন্তর থেকে তার জন্য দোয়া করছি, এবং সে আরও এগিয়ে যাক, এবং আপনারা সবাই তার সঙ্গে আসুন, তার হাতে হাতটা ধরুন, তার হাতটাকে আরও শক্তিশালী করুন। শুক্রবার মাগরিবের পর শুরু হয় এই খাবার বিতরণ কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।